আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে এখনই বিমান ভ্রমণের অনুমতি দিচ্ছে না মেডিকেল বোর্ড। ফলে জার্মানি থেকে কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্স আজও আসছে না ঢাকায়। টেলিফোনে এটিএন বাংলাকে এসব কথা জানান চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান, লন্ডন যাত্রার নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ অথবা ১০ ডিসেম্বর। সে অনুযায়ী ভ্রমণের একদিন আগে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। এর আগে শুক্রবার রাতে মেডিকেল বোর্ড জানায় খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এবং তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আজকে যে অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এটাকে আমরা রেফার করছি। ওনার স্বাস্থ্য ইমপ্রুভ হলে ৮ তারিখে আসবে, ৯ তারিখে যাওয়ার জন্য আমরা একটা লক্ষ্য তৈরি করেছি, অথবা ৯ তারিখ ১০ তারিখে যেতে পারে। এটা মেডিকেল বোর্ড আমাদেরকে যেরকম ওনারা আমাদেরকে পরামর্শ দিবে, ওই পরামর্শের আলোকে আমরা তাদের রয়্যাল কাতার এয়ারওয়েজ এর কাছে আমরা তাদের সাপোর্টটা চাবো। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর। শান্তা, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই জানতে পেরেছি কাতারের যে সহযোগিতা জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিন্তু আজ আসছে না। তার কারণ হলো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল টিম কিন্তু আপাতত বেগম খালেদা জিয়ার জন্য বিদেশ ভ্রমণের জন্য সম্মতি এখন প্রকাশ করছে না, যার কারণে আগামী ৯-১০ তারিখ সম্ভাব্য মেডিকেল টিমের সম্মতিতে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা আছে বলে আমাদেরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সচিব মহোদয়। কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে তৃতীয়বারের মতো দেখতে আসছেন। সে আসলে হয়তো সুস্পষ্ট আমরা কোনো তথ্য পাবো এবং সেটি আপনাকে আমরা জানানোর চেষ্টা করব। তো শান্তা, এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবরাখবর। শান্ত, আপনাকে ধন্যবাদ। আজ ৬ ডিসেম্বর লালমনিরহাট জেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ও ৫ ডিসেম্বর জেলার বিভিন্ন এলাকায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাক সেনারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৫ ডিসেম্বর ভোরে পাকিস্তানি সৈন্যরা রংপুর ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে যায়। যাওয়ার সময় ধ্বংস করে যায় তিস্তা রেল সেতুর একটি অংশ। অবশেষে ৬ ডিসেম্বর মুক্ত হয় লালমনিরহাট। এরপর থেকেই এই দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করেন জেলাবাসী। এদিকে লালমনিরহাট হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে লালমনিরহাট রেলওয়ে গণকারী শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও বিশেষ দোয়া করা হয়। এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক HM রাকিব হায়দার সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এদিকে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সমুজ্জ্বল রাখতে জেলার মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন জেলাবাসী সহ মুক্তিযোদ্ধারা। এদিকে ৭১-এর আজকের এই দিনেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভুটান। এর কয়েক ঘন্টা পর স্বীকৃতি দেয় ভারত। জমে উঠেছে ঢাকা-২ আসনে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। কেরানীগঞ্জ উপজেলা সাভারের ৩ ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের রাস্তাঘাট, অলিগলি সব জায়গায় প্রার্থীদের তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভোটার সংযোগ করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় ৫.৫ লাখ ভোটার ঢাকা-২ আসনে। এই আসনে বিএনপির প্রার্থী ৪ বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান, জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির মনোনয়ন প্রত্যাশী ইমরান হোসাইন। নির্বাচন ঘিরে প্রার্থীরা বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের প্রচারণায় ভোটারদের মাঝেও তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। পছন্দের প্রার্থী বেছে নিতে নানা সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ। আমাদের এলাকায় শান্তিপূর্ণ হোক, সন্ত্রাসমুক্ত হোক, চাঁদামুক্ত হোক এবং কোরআনের আইন দেশে চালু হোক। আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের প্রচারণা একটু বেশি। ৪বার আমানুল্লাহ আমান নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য। তিনি কেরানীগঞ্জের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, ব্রিজ
সব তিনি আমাদের করে দিয়েছেন। ঢাকা ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান মডেল আসন গড়ার পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। বিগত ৫৪ বছরের স্বাধীনতার পরে এরকম কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয় নাই, যার কারণে আমরা এই কেরানীগঞ্জে সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন, মানুষের সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছি। যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, এই জন্য এই ঢাকা ২ আসনটাকে মোটামুটি আমি একটা মাথার মধ্যে একটা নকশা তৈরি করে ফেলছি। চ্যালেঞ্জ আমাদের একটাই, আমরা জনগণের কাছে যাওয়া এবং তাদেরকে আমাদের যে প্রতিশ্রুতিগুলি এইগুলি ঠিকঠাক মতো তাদের কানে পৌঁছে দেওয়া। যেহেতু তারা বিশ্বাস স্থাপন করে যে না, বাংলাদেশ জামাত ইসলামী কোনো ক্যান্ডিডেট যদি ক্ষমতায় আসে তারা বিশ্বাসে ভঙ্গ করবে না। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় ভোটার সংযোগ করছেন ৪ বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান। তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের, বিগত ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে তাদেরকেই ভোট দেবে। এবং ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে জোয়ার উঠেছে, বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে। ভোটাররা বলছেন সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যেন উন্নয়নের পাশাপাশি ভূমি দখলবাজ, চাঁদাবাজ মুক্ত ও কৃষিবান্ধব এলাকা গড়ে ওঠে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার ৭ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিতদের দাবি যাচাই বাছাই ছাড়াই প্রার্থী ঘোষণা করা হয়েছে পুরান ঢাকার আসনটিতে। তবে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর হামিদ বলছেন, হাই কমান্ডের নির্দেশে দলের সবাই এক থাকবেন ধানের শীষের পক্ষে। অন্যদিকে জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহর দাবি, পুরান ঢাকার ভোটাররা আস্থা রাখবে দাঁড়িপাল্লাতেই। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী হালচাল জানতে আমরা এসেছি ঢাকা ৭ আসনে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ, চকবাজার, বংশাল এবং কামরাঙ্গীচরের কিছু এলাকা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপি যে নতুন করে প্রাথমিকভাবে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ। তার মনোনয়ন প্রাপ্তিতে তার নেতাকর্মীদের মধ্যে যেরকম আনন্দের জোয়ার বইছে, তেমনি মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করছেন এই এলাকায়। প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত বদলের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা। তাদের মতে অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগীদের। যাচাই বাছাই না করে যেই লোকটা আমাদের ৭-এর ভোটার না, ৬-এর ভোটার, সে বিগত আন্দোলন সংগ্রামে কখনো আমি তাকে দেখি নাই। তারেক সাহেব বলেছেন, যারা রাজপথে ছিল, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যাদের দলের জন্য আত্মত্যাগ আছে, ডেডিকেশন আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু এই লোকের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 3টা শর্ত দিয়েছেন, এর একটার মধ্যে সে পড়ে না। কাজেই এই নমিনেশন আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন হামিদুর রহমান হামিদ। চলছে মিছিল শোডাউনও। তার মতে শেষমেশ ধানের শীষের পক্ষে একাট্টা হবেন দলের সবাই। তাদের ক্ষোভ থাকতেই পারে, আশা করেছিল হয়তো তারা পায়নি, মনের ক্ষোভ প্রকাশ করবে। তো আমার বিশ্বাস তারা আমার সাথে যোগ দেবে, দলের পতাকার তলে একসাথে আসবে। দল চিন্তা করেছে, বিগত দিনে আমি কর্মীদের দুর্দিনে আমি তাদের পাশে ছিলাম এবং আছি, থাকবো। ঢাকা ৭ আসনে জামাতে ইসলামী প্রার্থী করেছে ব্যবসায়ী হাজী এনায়েতুল্লাহকে। সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে ভোটারদের সমর্থন নেয়ার চেষ্টা করছেন তিনি। পুরান ঢাকার মানুষ তো ইসলামের প্রতি বেশি আনুগত্য। এখানে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনি নামাজি, রোজা, হজ, যাকাত, এখানে পারিবারিকভাবে সবাই আপনার ইসলামকে ধারণ করে। মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, চাঁদামুক্ত একটা পরিবেশ পাবে, সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ পাবে। জামাতের পাশাপাশি পুরান ঢাকার এই আসনে নির্বাচনী প্রচারণায় সরব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও। তবে নির্বাচনের মেরুকরণ স্পষ্ট হবে চূড়ান্ত মনোনয়নের পরই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে থমকে আছে নরেন্দ্রপুর কাছড়ার খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ। এতে ভোগান্তিতে পড়েছে ৩ ইউনিয়নের হাজারো মানুষ। ঠিকাদারের দাবি, স্থানীয়দের বাধার মুখে বন্ধ রয়েছে কাজ। তবে এলজিইডি বলছে বাকি কাজ শিগগিরই শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাছড়ার খালের উপর নির্মাণাধীন এই সেতুটির মূল কাঠামো নির্মাণ হলেও বহুদিন ধরে থেমে আছে সংযোগ সড়ক সহ বাকি কাজ। সেতুর অভাবে প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে শাহজাহানপুর, আলাতুলি ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষের। এই দিবে টাকা করতে যায় ব্রিজ করিয়ে দিয়েছে, করিয়ে দিয়ে এখন এই যে মাটি ফেলে তো এখন ক্লিয়ার দেওয়া লাগবে রাস্তা। এই মাটি ফেলতে এসে জমিওয়ালা হয়তো না পেলে, টাকা না পেলে তারা মাটি ফেলতে দেয় না। আর ঠিকাদার হয়তো যে পর্যন্ত কাজ করে উবাটা গেছে গা। এই ব্রিজটা ৭ মাস আগে ঠিকাদার তো রেখে পালিয়ে গেছে। সরকার পরিবর্তন হওয়ার পরই এই কাজের মানে এতটাই থেমে গেছে যে আমরা কোনো ফল পাচ্ছি না। আমাদের ব্রিজটা আটকে আছে, যে আমাদের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি হলে বা বন্যার সময় আমাদের প্রচুর দুর্ভোগের মধ্যে থাকতে হয়। আমাদের রাস্তাতে যেতে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমাদের অটো মাঝে মধ্যে উল্টাও যায়। রুগী নিতে পারছি না, ছাত্ররা কলেজ যেতে খুব সমস্যা। আমরা কি পেলাম? আমরা আশা বেঁধে আমরা জল দুর্ভোগে পড়ে আছি। আশা করি যে এই ব্রিজটা যেন চড়িঘড়ি হয়ে যায়। ২ বছর আগে শুরু হওয়া সেতুর কাজ চলতি বছরের ৬ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বলছে জমি অধিগ্রহণ জটিলতা সমাধানের পথে। অল্প সময়ের মধ্যেই সেতুর বাকি কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে। সেইখানে জমি অধিগ্রহণ জড়িত একটু জটিলতা ছিল। বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সেটা অলরেডি জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। ৬০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৬,৯০,৯২,০০০ টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাদারীপুরের শিবচরে বিদেশ ফেরত তরুণ রাসেল নিজ উদ্যোগে গড়ে তুলেছেন কমলার সাম্রাজ্য। তার বাগানের কমলা এখন স্বাদে ও মানে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দূর দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন বাগানে। তবে শুধু কমলা বাগানেই সীমাবদ্ধ থাকতে চান না রাসেল। জানান সরকারি সহায়তা পেলে তার এই উদ্যোগ আরও বড় করার পরিকল্পনার কথা। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দিতে বাবা শওকত হোসেনের গড়ে তোলা কমলা বাগান নতুনভাবে সাজিয়ে সফল হয়েছেন বিদেশ ফেরত রাসেল হোসেন। প্রায় ৬ বছর আগে ১ বিঘা ৩৩% জমিতে ৬০টি ছোট জাতের কমলা গাছ লাগানো হলেও প্রথম দিকে ফলন ভালো ছিল না। সৌদি আরব থেকে ২০২২ সালে দেশে ফিরে কৃষির প্রতি ভালোবাসা থেকেই বাগানের দায়িত্ব নেন রাসেল। নিয়মিত যত্নে গাছগুলো সতেজ হয়ে ওঠে। ২০২৪ সালেই পান সফলতা। এখানে কমলা আছে, মালটা আছে, পেয়ারা আছে, ড্রাগন আছে, লেবু বাগান আছে। হ্যাঁ, পাশাপাশি আরো অন্যান্য কিছু করতেছি, করবো ইনশাল্লাহ। রাসেলের বাগানের কমলা কোনো ক্ষতিকারক রাসায়নিক ছাড়া উৎপাদিত হওয়ায় স্বাস্থ্যকর। এ কারণে সুস্বাদু এই কমলার প্রতি ক্রেতাদের আগ্রহও বেশি। অনেকেই বাগানে এসে কমলা কিনছেন ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে। মোবাইলে দেখা তারপর আসে, এই যে ঘুরতে আইছি, দেখতে আইছি। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কমলা বাগানে কমলা দেখার জন্য। এটা বিদেশে চাষ হইতো, এখন বাংলাদেশের চাষ হইতাছে। আমরা দেখেও অনেক মজা পাইতাছি, খুশি হইতাছি। এমন উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা সর্বোত্তম সহযোগিতা তাদেরকে প্রদান করব এবং টাইম টু টাইম এই পরামর্শ প্রয়োজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় তাদের পাশে আছে এবং পরামর্শ প্রদান করবে। কমলার পাশাপাশি মালটা ও পেয়ারা গাছ রয়েছে তার বাগানে। সরকারি সহযোগিতা পেলে আরো বড় পরিসরে কমলা চাষের পরিকল্পনা রয়েছে রাসেলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আজ বাবরি মসজিদ নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক
হুমায়ুন কবির। এই মসজিদ স্থাপনে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করায় অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। নিরাপত্তার স্বার্থে এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। হুমায়ুন কবির জানান, অনুষ্ঠানে 3 লাখ মানুষ উপস্থিত হতে পারেন এবং তার 2000 স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। তার এই ঘোষণাকে কেন্দ্র করেই রাজ্যের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। বিশ্বকাপ ফুটবলের ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে ফ্রান্স। তবে কোনো গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা যায় না। এবার 12টি গ্রুপে ভাগ হয়ে 48টি দল খেলবে বিশ্বকাপে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাকি 2 আয়োজক দেশ মেক্সিকো ও কানাডার রাষ্ট্রপ্রধানরা। নোবেল শান্তি পুরস্কার না পেলেও প্রথমবারের মতো চালু করা ফিফা শান্তি পুরস্কার পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাগ আরমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসের দিকে চোখ ছিল পুরো বিশ্বের। বিশ্বকাপ ফুটবলের গ্রুপিং যে হয়ে গেল সেখানেই। 2026 বিশ্বকাপেই প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। দেশের সংখ্যা বাড়াতে ড্র সহজ হতে পারে এমন ধারণা ছিল আগেই, হলো তাই। 12টি গ্রুপের কোনোটিকেই সেভাবে গ্রুপ অফ ডেথ বলা যায় না। 3টি শক্তিশালী দেশ এক গ্রুপে পড়েইনি। অনুষ্ঠানের আগে থেকেই ওয়াশিংটন ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। তবে সব আগ্রহের কেন্দ্রে ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে ফিফা প্রচলিত শান্তি পুরস্কারের প্রথম প্রাপক যে তিনিই। নোবেল শান্তি পুরস্কার না পেলেও ফিফা পুরস্কার পেলেন ট্রাম্প। Okay, let me hold. Fantastic. Excellent. নাচে গানে ভরপুর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে দেন ইতালির আন্দ্রেয়া বোলোচ্চি। উদ্বোধনী ভাষণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, 1 মাসের মধ্যে 104টি সেরা খেলা দেখতে চলেছে আমেরিকা। The only one and only world champion. What an exciting summer from the 11th. এবার 2026 বিশ্বকাপের থিম সং ডিজায়ার নিয়ে দর্শক মাতিয়ে তোলেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শার্জিঙ্গার। ড্রয়ের প্রথম রাউন্ডে ছিলেন আয়োজক 3 দেশের রাষ্ট্রপ্রধান। বিদায়ের আগে তাদের সঙ্গে সেলফি তোলেন ইনফান্তিনো। Thank you very much. Let's go. 2026 সালের 11 জুন মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার খেলা দিয়ে উদ্বোধন হবে বিশ্বকাপ। তবে বিশ্ব ফুটবলের 2 পরাশক্তি ব্রাজিলকে প্রথম ম্যাচ খেলতে হবে মরক্কোর সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়ার। পরাগ আরমান, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।